কবি জামান ভুঁইয়া, সদস্য সচিব সদর মোহাম্মদ শাহ আলম, যুগ্ম আহ্বায়ক নবাব সালেহ আহমেদ, শাহেদুল ইসলাম, আমাদের মজনু ভাই, যারা এই আয়োজনকে সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলবো। কারণ ফারুক ভাইকে যারা দেখেছেন খুব কাছ থেকে, তাদের কাছ থেকে আমি অনেক কথা শুনলাম। আমরা অনেকেই শুনেছি কবি কুসুম কুমারীর একটি কবিতা, আমাদের দেশে হবে সেই ছিল কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফারুক ভাই 55 বছর আর আমার বয়স 51 বছর। তো ফারুক ভাই আমি বুঝতে পারি না, ফারুক ভাই যে আমাকে সম্মান করতো, মানে আমি যখন ওদিকে ঢুকতাম আমার পাশের চেয়ারটা এসে বসতো, সে যখন রিসিভ করতো আমাকে, সে যে তার যে সম্বোধন ছিল অফিসে বা অফিসের বাইরে কোনো প্রোগ্রামে গেলে সে যেভাবে উপস্থাপন করতো আমাকে, আমি মনেই হইতো যে তার চেয়ে আমি মনে হয় বয়সে বড়। কিন্তু যখন আমি চিন্তিত হতাম যে আমার তো তার চেয়ে ছোট, আমি তার 58 বছর আর আমার 51 বছর। ফারুক ভাইকে আমরা পেয়েছিলাম ভাগ্য হিসাবে, আমাদের বাংলাদেশ সমাচারে আমিও কাজ করছিলাম, ফারুক ভাই হিসাব বিভাগটা দেখতো, সেখান থেকে পরিচয়। তারপরে আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপনারা সবাই তাকে অর্থ সচিব হিসাবে নির্বাচিত করেছিলেন। তিনি বলছিল আমি একজন সাধারণ সদস্য হিসাবে আপনাদের পাশে থাকবো, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আরজেএফ এর একজন অর্থ সচিব দরকার। তারা হলে এত বড় একটি সংগঠন, যে সংগঠনটি 10,000 সদস্য। আজকে যদি আমরা একটু সময় নিয়ে বড় করে করতাম অনুষ্ঠানটি, 10,000 সদস্যই অনুষ্ঠানে হাজির হতো। কারণ তাদের হৃদয়ের যে নীরব কান্না আমরা ফোনে, মেসেঞ্জারে আপনারা সবাই দেখেছেন, গ্রুপে। ফারুক ভাই যখন নির্বাচিত হলো মহাসচিব, তার আগে থেকেই সে হিসাব বিবেচনা দেখতো। নির্বাচিত হওয়ার পরে সে একটু হতাশ ছিল, ভাই মহাসচিব কাজ করে না, যুগ্ম মহাসচিবরা কাজ করে না, অনেক ভাইস চেয়ারম্যানরা ফোন ধরে না, কি করবো। কিছুদিন আগে খুব হতাশ ছিলাম যে কাউন্সিল হলো, কাউন্সিল হওয়ার কিছুদিন পরে একটা দেশের পথ পরিবর্তন হলো। যারা ওই সময়কার সরকারের ঘেঁষা সাংবাদিক ছিল তারা একটু নানা কারণে পিছপা দিয়ে আছে, পিছিয়ে আছে, নানা কারণে আমরা একটু সাংগঠনিক সংকটে পড়ে গেলাম। তো ফারুক ভাইকে বললাম যে ফারুক ভাই, আমাদের মহাসচিব সে আলফাডাঙ্গা অনেক দূরে থাকে, তারও রাজনৈতিক বিভিন্ন সমস্যা, শারীরিক সমস্যা, কাজ ঠিকভাবে করে না, মিটিং করে না, কর্মসূচি দেয় না, কি করবো, সংগঠনটাকে ফেলে দিব। তুমি আমাকে বললো যে না চেয়ারম্যান সাহেব, আমরা যারা ঢাকায় আছি আমরা করবো। তো ফারুক ভাইকে আমি একটা অনুরোধ করলাম যে ভাই আমি একটি পত্রিকা দায়িত্বে যেহেতু আছি, আমিও আগের মতো সময় দিতে পারছি না, তো কি করবো। সে বললো ঠিক আছে, আমি যেহেতু একটু ফ্রি আছি আমি দেখতেছি। তো ফারুক ভাই এই পর্যন্ত এই প্রায় 15-2 বছরে 16 থেকে 17টা কর্মসূচি পালন করেছে। তা আমাকে বললো যে আমি কেন করবো, আমি অর্থ সচিব, শুধু আমার কাছে অর্থ থাকবে আমি ব্যয় করবো। আমি টেকনিক্যালি তাকে খুশি করার জন্য একটি কমিটি করে দিলাম, কর্মসূচি বাস্তবায়ন কমিটি, উপকমিটি। ফারুক ভাই আহ্বায়ক, আমাদের পরিকল্পনা সদস্য সম্পাদক উনি সদস্য সচিব, যাক উনি অনেক বড় ব্যবসায়ী, যোগাযোগ করতে পারে না। ওই একটা সদস্য আমাদের শাহেদুল ভাই সহ 15 থেকে 16টি বড় বড় অনুষ্ঠান সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি অনেক সময় টেস্ট করছি যে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী নামে একটি সংগঠনের ফারুকের সভাপতি ছিল, বড় সংগঠক, তাহলে আমাকে কি হেল্প করতে পারে দেখি। এরপরে তার বন্ধু বান্ধব আছে, যে মঞ্জুর রাহি ভাই আছে, আমাদের রুবেল ভাই আছে, অনেককেই তিনি আমাদের সংগঠনের সাথে সংযুক্ত করেছিলেন। কবিতা লেখতেন, আপনারা অনেকেই শুনেছেন আরজেএফ এর বিভিন্ন প্রোগ্রামে ফারুক ভাই আমাকে আরজেএফ কে নিয়ে একটা কবিতা লিখত, অভিনন্দন। তিনি বাংলাদেশ সমাচারের সম্পাদককে নিয়ে কবিতা লিখেছেন। তিনি মূলত একজন নাট্যকার, নাটকের যে স্ক্রিপ্ট সেটা লেখার জন্য কতটা দক্ষ ছিল সেটা আমি মঞ্জুর রাহি ভাইয়ের বক্তব্য আমার অফিসে এসেছিলেন শুনেছি। তো আমি কিছু বলবো না, কারণ কি আপনারা অনেক বলেছেন। মানুষটি দিন 6টার সময় আমাকে ফোন দিল যে চেয়ারম্যান সাহেব আমার শরীরটা ভালো না, আমার গ্যাস ফর্ম করছে, আমার ভাল লাগতেছে না। আমি বললাম ফারুক ভাই তাইলে আজকে দিন হলো, আপনি আজকে মাংস খাইয়েন না, গ্যাসের বড়ি টড়ি খান। 1 ঘন্টা পরে আমার ফোন দিচ্ছে, জহির ভাই আমার কাছে একটু ভাল লাগতেছে,
ঈদের দিন আমি কি আসবো আপনার সাথে ঈদ মুবারক করার জন্য? আমি বলছি না ভাই, বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি, আর আপনার বাসা থেকে আমার বাসার যে রাস্তার অবস্থা, দরকার নাই। আমার বাসায় এখনো পাক হয়নি, আপনাকে আপ্যায়ন করতে পারবো না, বাসায় রেস্ট নেন, গ্যাসের ওষুধপত্র খান, ডাক্তার দেখান। এই ফারুক ভাইয়ের সাথে শেষ কথা। ফারুক ভাইকে জিজ্ঞেস করলাম, ফারুক ভাই আপনার মেহেন্দিগঞ্জে বাড়ি, সেখানে কি আছে, কে কে আছে? বললো ভাই আমাদের নদী ভাঙনে সব ছিন্ন বিচ্ছিন্ন, আত্মীয় স্বজন সব এলোমেলো, আমাদের ওখানে কোনো অস্তিত্ব নাই। আমি তাকে ইনফ্লুয়েন্স করলাম যে ভাই দেখেন, মাঝে মাঝে আমি বাড়ি যাই, এলাকার চেয়ারম্যান মেম্বার সবার সাথে সম্পর্ক রাখি, কারণ লাশটা তো ওখানে চলে যাবে। আপনি একটা কাজ করেন, ওইখানে চরে চঞ্চলে যেখানে আপনাদের একটু সম্পত্তি খুঁজে পাওয়া যায়, সেখানে একটা দোতলা হইলো ঘর উঠান, মানুষ বলবে এটা ফারুক সাহেবদের বাড়ি। যেমন আমার একটি ঘর আছে টিন সেট, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ বলে যে সাংবাদিক জহির এই ঘরটা উঠাইছে। তো সেই উপলব্ধি থেকে সে কিন্তু এবার নিয়ত করেছিল যে বাড়ি যাবে। ফারুক ভাই ঈদের পর দিন বিকালবেলা বাড়ি যাবে, আমি সকালবেলায় চলে গেছি। তো বাড়িতে গেলে স্বাভাবিক মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে একটু 10-15 মিনিট শুই। ঠিক ওই দিন আমি শুইতে গেছিলাম, কিন্তু আমার শোয়া হয়ে ওঠে না, মানে ভালো লাগে না। পরে মসজিদের সামনে দূরবাগাস আছে, ওই দূরবাগাসে আমি হাঁটি আধা ঘন্টা, হাঁটতে গেছি, তাও আমার পা চলে না। তো ঘর থেকে এসে মোবাইলটা নিয়ে আমি পড়ি মাঝে মাঝে। এটা আমার পরিবারের অনেক সময় বিরক্ত হয়েছে, রাত 3টার সময় ওইটা মোবাইল খোঁজাখুঁজি কি দরকার। ভেঙে গেলে আমি রাতেও মোবাইল দেখি, ফেসবুক দেখি, হোয়াটসঅ্যাপে করে SMS আছে কিনা দেখি। তো সেটা সকালবেলা আমার ঘরে নেটওয়ার্ক থাকে না, ঘরে 2 হাত দূরে, মানে ওই মসজিদের সামনে গেলে নেটওয়ার্ক থাকে। অন করার সাথে সাথে ফারুক ভাইয়ের ইয়াতে ফেসবুকে লেখা, আমার খালু মোহাম্মদ ফারুকুল ইসলাম গতকাল রাত 9:30টার সময় ইন্তেকাল করেছে, ওখানে লেখা আছে যে এই নাম্বারে যোগাযোগ করতে চান তাহলে আমাকে পাবেন। যেহেতু সকালবেলা তারা ফারুক ভাইকে নিয়ে ব্যস্ত ছিল, আমি 1 ঘন্টার চেষ্টায় ফারুক ভাই নাম্বার দিয়ে তার ওই যে SMS দিয়েছিল তাকে পেয়েছি। এবার একটা SMS অনেক সময় মোবাইল হ্যাক কি হয়, ওই যে হ্যাকাররা হ্যাক করে টাকা চায়, পয়সা চায়। আবার এরকম কেউ করলো কিনা, এ কারণে যে লোকটা কালকে আমার সাথে কথা বললো সেই লোকটা সত্য। আমি 12 সাল থেকে হার্টের রোগী, ডায়াবেটিস, আমি কয়েকদিন আগেও প্রায় 20 দিন বিছানে পড়েছিলাম। আমি যদি মারা যাইতাম এই মুহূর্তে আমার পরিবার কেউ অতটা বিচলিত হইতে হবে, অসুস্থ মানুষ মারা গেছে। এটা কি বলে, কি লেখলো ফেসবুকে? যখন ওপার বন্ধ থেকে বললো যে হ্যাঁ এই ঘটনা, হাসপাতালের কথা বললো, হৃদরোগিনী শুয়ে নেওয়ার পরে কি হইলো বললো, তখন তো আমি শিওর হওয়ার পরে আমি আমার ফেসবুকে দিলাম। এরপরে গ্রুপে দিলাম যে যদি কেউ পাশাপাশি থাকেন। চাত্তার ভাই ফোন দিলাম, সে একটু অসুস্থ, দেখলাম সে বিচলিত হয়ে গেল। নবাব ভাই, আমাদের ভাইস চেয়ারম্যান জামান ভাই সহ যারা গেছেন ফারুক ভাই জানাজা, যাদের সৌভাগ্য হয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ। আমরা একটা সংগঠন করি, যারা ফেসবুকে কমেন্ট দেখেন, আমি লিখি সবসময় RJ পরিবার, RJ পরিবার শোকাহত, RJ পরিবার থেকে ধন্যবাদ। এই পরিবারটা 10,000 সদস্য, সেই পরিবারের একজন গর্বিত সদস্য ছিল আমাদের ফারুক ভাই। ফারুক ভাই এটা বললাম যে ভাই আমি তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, আমি কখনো নির্বাচন করি নাই, আগামী নির্বাচন করব, আপনাকে একটু RJ ভালো করে দেখতে হবে। উনি আমাকে সাহস দিলেন, যেটা একটা ভালো কাজ, আপনি তো এত বছর হয়ে গেছে মেম্বার, একটা নির্বাচন করেন, নির্বাচন করবেন। ফারুক ভাই মনে হয় একটা ব্যাংকের ব্যাংকার, মানে এই খাতাগুলি এভাবে সাজাইছে। আমি যখন তার অফিসে আসলাম প্রথম দিন, খাতাগুলি ধরতে চেষ্টা করলাম, আমার হাত অবশ হয়ে আসে। দেখি মহাসচিব কত পাবে, চেয়ারম্যান কত পাবে, ফারুক ভাই কত পাবে সংগঠনের সহ, শেষ মাসের বাড়ি ভাড়া, বাসা ভাড়া কিভাবে দিছে সব ক্লিয়ার। ফারুক ভাই কিছু বলে যায় নাই, ফারুক ভাই কিছু বলে যেতে হয় নাই, কারণ ফারুক ভাই প্রতিটি আঙ্গুলে আঙ্গুলে বলা আছে। ফারুক ভাইকে অনেক সময় আমার সাথে বলছিল আমরা কি কাউন্সিল করলাম, আমাদের এই লোকজন তো কাজ করে না। ফারুক ভাই আপনিও তো সংগঠন করেছেন, একটা সংগঠনে সবাই কাজ করে না, 4-5 জনই করে, চলে না আমরাই করি। অনেক স্বপ্ন ছিল, বলছিল ভাই ঈদের পরে পরে আমরা সফর করব, 3 মাসে আমি সংগঠনকে 20,000 টাকা দিব, এই 20,000 টাকা দিয়ে আমরা বিভিন্ন শাখা কমিটিগুলি আমরা সফর করব। ফারুক ভাই সেই স্বপ্ন কি পূরণ হলো না। আর এই অল্প সময় আপনারা যে বলেছেন ফারুক ভাই সম্পর্কে আমি কি বলবো, আজকে বাতিজা আছে, ভাবি আছে, তাদের বাসায় আমি গিয়েছিলাম। পিতা যদি না থাকে, যত অর্থ আর যাই থাকুক ওটা কাজে আসে না। ফারুক ভাই বললো যে ভাই ছেলেটা বড় হয়েছে, আমার উপরে একটা দায়িত্ব এসেছে, ছেলেটাকে বিয়ে করাতে হবে, আপনারাও দেখেন। জি, এটা একটা পবিত্র দায়িত্ব। ফারুক ভাই কিন্তু সে কাজটি করে যেতে পারে নাই। আজকে আমরা এখানে 60 জন মানুষ বা 50 জন মানুষ,
আমাদের হৃদয়ের কান্না, শুধু না সারা বাংলাদেশে সে যতগুলি সংগঠন করেছে প্রত্যেকটা সংগঠনে। আমি একটি নাট্যকর্মীকে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার সাথে সাথে তার মোবাইলটি পড়ে গিয়েছে, সে মনে হয় ফ্লোরে অথবা খাদে পড়ে গিয়েছে। এরকম তার বন্ধু বান্ধবরা সবাই আমাকে ফোন দিয়েছে, যারা আমার নাম্বার রাখছে পাইছে। তো ফারুক ভাই এমন একটা মানুষ, প্রতিদিন রাতে একটা এসএমএস দিত আমাকে হোয়াটসঅ্যাপে, আজকে সারাদিনের হিসাব, মাসিক চাঁদা কালেকশন এত, অনুদান এত, পানি কিনছি এত, অফিসের এত, প্রতিদিন রাতে। তাই বলতে ফারুক ভাই প্রতিদিন হিসাব দেওয়া লাগবে। বলো যে না, প্রতিদিনের আপডেট থাকলে আপনারটা ভালো লাগবে যে না আজকে আমাদের আপডেটটা কি। যাই হোক, অনেকেই বলেছেন ফারুক ভাইকে পাওয়া যাবে না। আমাদের সম্মানিত অতিথি খান চমনিলাই বলেছে যে আমাদের রেজাউল হক টিটু মহাসচিব ছিল সংগঠনের, ঠিক এরপর পরে আমরা অনেক দিন পরে 17-18 বছর পরে ফারুক ভাইকে পেয়েছিলাম। এটা নিবেদিত, নিজের খেয়ে নিজের সময় ব্যয় করে সংগঠনের জন্য এইরকম কাজ করা মানুষ আছে, এটাই আমি জানতাম না। অনেকে আমাকে বলে যে আপনি ভালো সংগঠক। ফারুক ভাইয়ের কাছে আমি কিছুই না, অনেক কিছু শিখেছি লোকটার কাছে। আজকে যখন কাগজে হাত দেই হিসাব, খাতায় হাত দেই হিসাব, এবং 10,000 মানুষের সাথে তার যেই নিবিড় সম্পর্ক ছিল, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রেখেছে, ভালো রাখবে। কারণ সে যেমন অফিসিয়ালি একদম ক্লিয়ার ছিল, তার জীবনটা আমি দেখেছি এত সুন্দর করে সাজানো, কখনো হাফাতা শার্ট পরতে দেখি নাই। আমি প্রায় গেঞ্জি হাফাতা শার্ট পরে অফিসে আসি গরমের দিন। আমাকে মাঝে মাঝে বলতো, আপনাকে অনেকে মানুষ ছবি তোলে, ক্লাবে গেলে আপনাকে ছবি তুলতে চায়, আপনি এই হাফ শার্ট পরলে ভালো লাগে না, গেঞ্জি পরলে ভালো লাগে না, সংগঠনের চেয়ারম্যান। আমি বললাম যে আমি এত অভ্যাস নাই, আমি গরমের সময় আমি হাফ শার্ট পরি। এবং স্ত্রী ছাড়া শার্ট, কালো প্যান্ট ম্যাচিং করা, ভাবি সেদিন বললো যে মোজাটাও ম্যাচিং করে পরে। তো মানুষটাকে কেন আমরা হারালাম, আমি তো কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এবং অনেক সদস্য আমাদের আশা মনে, ওই যে আমাদের আশা আপনার বলছে যে নিষ্ক্রিয় সদস্যকে সক্রিয় করার জন্য ফারুক ভাইয়ের যে প্রচেষ্টা, আমি তো রাসিম ভাইয়ের মাধ্যমে সদস্য হয়েছে, আশা ছেড়ে দিয়েছি যে আশা আমাদের সংগঠনে থাকবে না। তা আমাকে পিকনিকের আগের দিন কানে কানে বলতেছে ফারুক ভাই যে আমাদের মঞ্জিলা চৌধুরী আশা পিকনিকে আসবে। তাই একটা মুখকে হাসি দিলাম যে আপনি কি সম্ভব, সে তো কোনো রেসপন্স করে না। পরে দেখলাম সেই পিকনিকে মঞ্জুরি চৌধুরী আশা এসেছে, গান করেছে, ফারুক ভাই সারাদিন প্রোগ্রামটা খুব সুন্দর সাজিয়েছে। আজকে আমরা যেখানে কথা বলছি এখানে অনেক অনুষ্ঠান ফারুক ভাই উপস্থাপনা করেছে, ছবি নেই, একটা মানে কি বলবো, প্রচার বিমুখ মানুষ, নিজে আর একজনকে আপ্যায়ন করার জন্য, বসানোর জন্য ব্যস্ত। আজকে আমরা যে সুন্দর করে বসেছি তার কোনো ছবি দেখবেন না কোনো প্রোগ্রামে, কারণ সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত। আমরা কাউন্সিল করেছি, পিকনিক করেছি, সোনারগাঁয়ে পিকনিক করেছি, বড় বড় অনুষ্ঠান করেছি, মেট্রোতে অনুষ্ঠান করেছি, বাসপতিতে অনুষ্ঠান করেছি, তার কোনো ছবি নেই। সর্বশেষ ব্যক্তি ঠিকভাবে খাইলো কিনা, তার আপ্যায়নটা ঠিকভাবে হইলো কিনা, এই নজর ছিল। আর আমরা কেন কোঅপ কাউন্সিল করতে গিয়েছিলাম, ফারুক ভাই বলছিল ফারুক ভাই আমাদের সাংগঠনিক যে অবস্থা, আমাদের মহাসচিব অন্যান্য পদের যারা কাজ করতে পারে না দূরে থাকার কারণে, আমাদের একটা কোঅপ কাউন্সিল করা দরকার। আজকে আপনারা যারা তার পাশে থেকে কাজ করেছেন, যাদের চোখের পানি আমি দেখেছি, তাদের সাথে যে ফারুক ভাই কি সম্পর্কটা ছিল, সারাদিন সে অফিস করতো, বিকালে আসতো, 8টা পর্যন্ত অফিস করতো, 8টার পরে যখন যাবে সে আমি প্রস্তাব ঘোষণায় বলতো যে আমি তো বাসায় যাবো, আপনি যাবেন, প্রায় আমাকে নিয়ে যাইতো, রেলগেট নামায় দিত, নিজের পকেট থেকে টাকা দিত। দেখেন যখন টাকা দিত তখন আমি চেয়ে থাকতাম মানি ব্যাগের দিকে, 10 টাকার নোট আলাদা, 5 টাকার নোট আলাদা, 50 টাকার নোট আলাদা, সাজায় রাখতো, এইভাবে বের করে দিত। মানে কিন্তু পরিচ্ছন্ন মানুষ, 58 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। সংগঠনের হালটা ধরেছে কেবল, ফল পেতে কেবল শুরু করেছি, এই মুহূর্তে ফারুক ভাই আমাদেরকে বিমুখ করবে বিশ্বাস করি নাই কখনো। আজকে সামনে জুলাই মাসে, একদিন পরেই জুলাই মাসকে নিয়ে, আন্দোলনকে নিয়ে অনেক বড় বড় প্রোগ্রাম হবে, আমরা প্রোগ্রাম করতে পারবো না। এই কারণে আমরা এই ছোট্ট পরিসরে আজকে অনুষ্ঠানটা করেছি। ফারুক ভাই সম্পর্কে আমাদের শাহিদুল ভাই বলেছে আমাদের হৃদয়ের কথা বলি, আমরা একটা আর যে ভয়েস প্রকাশনের মধ্যে আমরা বলবো, অনেক কথা এখন বলতে পারতেছি না, অনেক কথা এখন আসে না।
আমরা তার জন্য দোয়া করবো। ফারুক ভাই চলে গেছে, আমি বলছিলাম, আমার বাসায় বলছিলাম যে আমার মাকে আমি নিজ হাতে কবরে রেখেছি মারা যাওয়ার পরে, এত কষ্ট পাই নাই ফারুক ভাইটা দেখার পরে। এর চেয়ে বড় বক্তব্য আমি কি দেবো? আমার মাকে কবরে রেখেছি আমি, এত কষ্ট পাই নাই যে মা মারা গেছে। ফারুক ভাই যখন দেখলাম যে না, ফারুক ভাই নাই, তাহলে তরতাজা মানুষ, সেই মানুষটা এভাবে আমাদের চলে যাবে। যাই হোক, আমার কোনো বক্তব্য নাই। বিশেষ করে ফারুক ভাইয়ের সাথে যারা কাজ করেছেন, আমি জানি না, হওয়ার কথা না ফারুক ভাইয়ের কাছে কেউ টাকা পাবেন এরকম না, এরকম হওয়ার কথাই না। তারপরে যদি কোনো ঘটনা থাকে আমার সাথে আলাপ করবেন। আর ফারুক ভাই তো পরিচ্ছন্ন মানুষ, আপনারা কাজ করেছেন সবাই, শুধু আজকের অনুষ্ঠান থেকে না, সবসময় বাসায় বসে যখন নামাজ পড়বেন বা হাত বের করবেন, সবসময় শুধু ফারুক ভাই না, আমাদের সংগঠনে যারা চলে গেছে সবার জন্য দোয়া করবেন। আমাদের মহাসচিব বলেছে আমি এই ধারাবাহিকতা রক্ষা করি।